স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার বিস্তারিত। শুরুতেই এশিয়া কাপ ক্রিকেটের খবর। এশিয়া কাপের সুপার ফোরে সাইফ হৃদয়ের ব্যাটে চড়ে লঙ্কা বধ করল টাইগাররা। শ্রীলঙ্কাকে 4 উইকেটে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মধুর প্রতিশোধ। দুবাইয়ে টস ছেড়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন লঙ্কান দুই ওপেনার পাথুব নিশাঙ্কা, কুশল মেন্ডিস। নিশাঙ্কাকে 22 রানে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। এরপর মাহাদি শিকার করেন মেন্ডিস ও মিশফাকে। শেষ দিকে দাসুন সানাকার 37 বলে অপরাজিত 64 রানের ঝড়ে শ্রীলঙ্কা থামে 7 উইকেটে 168 রানে। মুস্তাফিজ 20 রানে নেন 3টি উইকেট। জবাবে চ্যালেঞ্জিং টার্গেটে 0 রানে ফেরেন তানজিদ তামিম। লিটনও আশা জাগিয়ে ফেরেন 23 রানে। অন্য প্রান্তে ওপেনার সাইফ হাসানের 61 রানের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। আর হৃদয়ের 58 রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। বাকি কাজটা সারেন শামীম নাসুম। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কমান্ডার মোহাম্মদ শোয়েব খান। ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করা হচ্ছে। যৌক্তিক সময়ের মধ্যেই বছরের হিসাব প্রকাশ এবং আন্তর্জাতিক মানদণ্ডে বাজেট নথি প্রণয়ন সহ বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে 8টি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই অনুসরণ করছে। বাজেট নথিতে আগের সরকারের পরিকল্পিত ব্যয়, রাজস্ব আয় সহ প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয় দেখানো হলেও একাধিক দিক থেকে তথ্য অসম্পূর্ণ ছিল। সরকারি নিরীক্ষক সংস্থা অন্তর্বর্তী সরকারের অধীনে পুরো হিসাব যাচাই করতে পারেনি বলেও বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে। H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $1 লাখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। আদেশে বলা হয়েছে, নির্ধারিত ফি না দেয়া হলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না। ট্রাম্প বলেন, দক্ষ হলেও বিদেশিদের নিয়োগে আর ছাড় দেবে না তার সরকার। এখন থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে $1 লাখ করে নেবে তার সরকার। H-1B ভিসা হলো একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রে থেকে বিভিন্ন মার্কিন সংস্থার হয়ে কাজ করেন। যদিও ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ করে দিচ্ছেন না, তবে মোটা অঙ্কের মূল্যে তিনি ধার্য করেছেন যাতে এই ধরনের কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না কোনো মার্কিন সংস্থা। H-1B ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় কাজ করে থাকেন, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মীরা। যুক্তরাষ্ট্রে গোল্ড ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এই কর্মসূচির অধীনে ধনী বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন, অর্থাৎ $10 লাখ বা 11 কোটি 20 লাখ টাকার বেশি খরচ করলে গোল্ড কার্ড পেতে পারেন ভিনদেশিরা। ধনীদের জন্য এই গোল্ড কার্ড ভিসা মার্কিন নাগরিকত্বের পথ সুগম করবে বলে মনে করা হচ্ছে। তবে যদি কোনো মার্কিন কোম্পানি কোনো কর্মীকে স্পন্সর করতে চায়, তবে তাকে দিতে হবে $10 লাখ। হোয়াইট হাউস বলছে, নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামটির মূল লক্ষ্য ধনী বিদেশিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা, যারা আমেরিকানদের জন্য ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করতে পারবেন। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এতে মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হবে। বাংলাদেশের ওপর নতুন করে ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের যে তথ্য ছড়ানো হয়েছে সেটি আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। বাংলাদেশ সহ 9 দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর UAE ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় গত 17 সেপ্টেম্বর, যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে আমিরাতে আগে থেকেই বাংলাদেশিদের ভ্রমণ ও শ্রমিক ভিসা বন্ধ আছে। নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেয়নি আমিরাত সরকার।
সংযুক্ত আরব আমিরাতে ইমেজ সংকটে থাকা বাংলাদেশিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হলেন প্রবাসী বাংলাদেশি আজিজ। সততার জন্য দুবাই পুলিশ এই বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে। আজিজ দুবাইয়ের একটি স্বর্ণালংকারের বাজারে কাজ করেন, পাশাপাশি অতিরিক্ত সময়ে ভাড়ায় গাড়ি চালান। সম্প্রতি আজিজের গাড়িতে এক ব্রিটিশ দম্পতি ভুলে তাদের হাত ব্যাগ ফেলে যান। ব্যাগটিতে পাসপোর্ট, ক্রেডিট কার্ড ও একটি মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী ছিল। পরে পুলিশের ফোন পেয়ে আজিজ ব্যাগটি মালিকদের ফিরিয়ে দেন। ব্রিটিশ দম্পতি নগদ অর্থ দিতে চাইলে নিতে রাজি হননি এই প্রবাসী। আজিজের সততায় মুগ্ধ হয়ে দুবাই পুলিশ তাকে সম্মাননা সনদ ও উপহার দেয়। চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আইয়ুব আলী তালুকদারের ছেলে দুবাই প্রবাসী আজিজ। লন্ডনের হাউস অব কমন্সে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল লেইচ। মিনারা বেগম মেঘনা ও শাহ মিসবাহুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পপলার ও লাইম হাউসের এমপি আফসানা বেগম। বক্তব্য রাখেন কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ শায়েখ মিয়া, ডেপুটি সিভি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর হুমায়ুন কবির, জামাল উদ্দিন মুকদ্দুস সহ অনেকেই। দ্বিতীয় পর্বে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের গুণীজনদের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয়। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ইনঅগ্রেশন সেরেমনি উদ্বোধন করলাম হাউস অফ কমন্সে। স্পেশালি থ্যাঙ্কস টু কাউন্সিলর ডেপুটি মেয়র অফ Croydon, Councillor Islam, the inauguration and exceptional achievement award for many people in our Bengali community who have, inspired us and the next generation. সুনামগঞ্জের মুখ যারা উজ্জ্বল করেছেন, ব্রিটেন থেকে যারা সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করে আমাদেরকে গর্বিত করেছেন, তাদেরকে সম্মান দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কানাডার ক্যালগারিতে সুরের মূর্ছনায় দর্শক মাতালেন আরকের হাসান। তার 90 দশকের বিখ্যাত সব গানে মুগ্ধ শ্রোতা দর্শনার্থীরা। পরবাসে এমন কনসার্টে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিবাসী বাংলাদেশিরা। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কানাডার ক্যালগারিতে প্রো এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় জমজমাট এই সঙ্গীত সন্ধ্যা। এতে ব্যান্ড দল কায়া সোলসের গান এবং ব্যান্ড দল রুটস 25 এলআরবির গান পরিবেশন করে। এরপরে মঞ্চ মাতাতে আসেন আরকের হাসান। নিজের জনপ্রিয় সব গান গেয়ে হল ভর্তি দর্শকদের মাতিয়ে তোলেন এই ব্যান্ড তারকা। এ সময় দর্শক শ্রোতারা হাসানের সঙ্গে কণ্ঠ মেলান। পুরো অডিটোরিয়াম পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। আয়োজকরা বলেন, এমন উৎসব মুখর সঙ্গীত সন্ধ্যা প্রমাণ করে প্রবাসী থেকেও অভিবাসীদের অনুভবের কেন্দ্র আজও বাংলা ভাষা ও বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের অপকর্ম করতে না পারে কিংবা হাসিল করতে না পারে ব্যক্তি স্বার্থ, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া স্থায়ী কমিটির যে কোনো সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তারেক রহমান বলেন, যত দিন যাচ্ছে ততই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে, তাই যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন জেলার 21টি ইউনিটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বিএনপিকে ঘিরে চলছে নানা অপপ্রচার ও মিথ্যাচার। যারা বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা বলে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে।
দলের নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। বলেন বিএনপি বড় দল, তাই নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে সবাইকে। থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত, থাকাটাই স্বাভাবিক, কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। এই জনস্রোত প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের উপস্থিতি জোরালো করে তুলতে চাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, যার মাধ্যমে ভোটের মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে চান তারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, কিশোরগঞ্জ। গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের সরকারে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। রাজপথের নেতৃত্বে থাকা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের সব রাজনৈতিক দলের লোক থাকলেও ব্যর্থতার দায় দেওয়া হচ্ছে শুধু এনসিপিকে। শনিবার রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ভোটের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রতিনিধিরা। তারা বলেন, ভোটের দিন রিটার্নিং কর্মকর্তারা সাংবাদিকদের বিভ্রান্ত করেছে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তা তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গনের আলোচনা সভায় তারা এ অভিযোগ করেন। নির্বাচনের প্রথম আওয়ারে আমাদের ভিপি প্রার্থীকে কিভাবে মিডিয়া ট্রায়ালে স্বীকার করা হয়েছে। আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। এটা কখনোই মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করিনি। একই আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও এই আলোচনা সভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের সরকারে থাকার সিদ্ধান্ত সঠিক ছিল না। আর হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার গঠন করা হলেও সরকারের ব্যর্থতার দায় শুধুই এনসিপিকে দেওয়া হচ্ছে। এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। ফ্যাসিবাদের পতন আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর ঐক্যও জোর দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামায়াতের সমালোচনা করে এই নেতা বলেন, রাস্তায় মিছিল মিটিং করে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হবে না। বলেন, পিআর চাইলে তা জনগণ সিদ্ধান্ত নেবে। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গনের আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা অব্যবস্থাপনায় রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয় পরিচালনাকারীদের দায়বদ্ধতা আছে। রাজনীতিবিদদের বা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় যারা আছেন তাদের একটা দায়বদ্ধতা আছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পুলিশকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে হলে নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ কমিশন গঠন করতে হবে, মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনীতিক ও পুলিশের সাবেক কর্মকর্তারা। তারা বলেন, শুধু বাহিনীতে নয়, সংস্কার আনতে হবে গোয়েন্দা সংস্থাগুলোতেও। এজন্য প্রয়োজন বৃহত্তর রাজনৈতিক ঐক্য। শনিবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব বিষয় উঠে আসে। জুলাই গণ অভ্যুত্থানে সরকার বিরোধী আন্দোলনকারীদের দমাতে পুলিশের বল প্রয়োগে মারা গেছেন হাজারো মানুষ। অন্যদিকে জনরোষের শিকার হয়ে প্রাণ হারান 50 জন পুলিশ। এরপরেই পুলিশ সংস্কারের দাবি ওঠে, গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন।
সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে গতি ও নাগরিক সমাজের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে আলোচনায় উঠে আসে পুলিশের সংস্কার ও সীমাবদ্ধতার নানা প্রসঙ্গ। পুলিশ কমিশন একটা জায়গা হবে যেখানে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, গেল 2 বছরে পুলিশের যে পরিমাণ ক্ষতি হয়েছে আগামী 50 বছরও তা পূরণ হবে না। আমরা তো মনে করি অনেক পুলিশ অফিসার হয়তো বাধ্য হয়েছে এটা করার জন্য, তাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা ছিল না। এরকম যদি একটা সিটিজেন্স একটা স্ট্রাকচার থাকতো যে পুলিশ অফিসারদেরকে প্রোটেক্ট করার জন্য, তারা হয়তো বলে দিত কে আইজিপি হবে, কিভাবে হবে। পুলিশের যে প্রশাসনিক যেটা দরকার, সাপোর্টটা দরকার, বা লজিস্টিক যে সাপোর্টটা দরকার, এক্ষেত্রে আইজিপির ক্ষমতাকে বাড়ানো দরকার। শুধু রাজনৈতিক সংস্কার নয়, পুলিশ নিজেও ক্ষমতার স্বার্থে নিজেকে ব্যবহার হতে দিয়েছে। Unless you can genuinely reform those, আপনার পুলিশ কমিশন বলেন, পুলিশের সংস্কার বলেন, কোনোটাই কিন্তু আলটিমেটলি সাস্টেনেবল হবে না। 75% বলেছে এটা পুলিশ বাহিনী, কেমন পুলিশ বাহিনীকে দেখতে চান? জনবান্ধব। তারপরে 78.8% বলেছে জবাবদিহিমূলক, 88.7% বলেছে রাজনৈতিক প্রভাবমুক্ত। রাজনৈতিক নেতারা বলেন, সব সরকারই পুলিশকে খুশি রাখতে চায়, তবে ভবিষ্যতে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আর ব্যবহার হতে দিতে চায় না বিএনপি ও জামায়াত। স্বাধীন কমিশন হওয়া দরকার। এরপরে আমরা বলেছি যে পুলিশের ট্রেনিং ম্যানুয়াল হওয়া দরকার, ধর্মীয় ট্রেনিং। They became the kingmaker of the country. এবং এই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্যাল কর্তৃত্ব হারিয়েছে এবং বলা হচ্ছে যে রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। তা রাজনীতিবিদরা তো পলিটিক্সটা দিয়ে এসে অন্য জায়গায়, তো সেইটা এখন ফেরত আনানোর দায়িত্ব আমাদের। পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশকে জনবান্ধব করতে হলে নির্বাহী বিভাগের অধীন থেকে মুক্ত রাখতে হবে। প্রো পিপল পুলিশ করতে চাই, আমাকে এক সর্ট অফ অটোনমি অর ইন্ডিপেন্ডেন্স আমাকে দিতে হবে। সো পুলিশ should be actually taken away from the control of the executive authority of the ministry. এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে থাকুক, এই ইন্ডিপেন্ডেন্ট বডি ক্যান এক্সারসাইজ এন্ড কন্ট্রোল এভরিথিং। শুধু পুলিশ নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলোরও সংস্কার আনা জরুরি বলেও মন্তব্য করেন অনেকে। পুলিশ বাহিনীকে খালি পুলিশের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পোষ্য কোটা নিয়ে আবার উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করতে গেলে শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়। আন্দোলনকারীরা জানান, পোষ্য কোটা পুনর্বহালের আদেশ বাতিল ও নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন সম্পন্ন না করলে কর্মসূচি অব্যাহত থাকবে। যদিও প্রশাসন বলেছে উচ্চ আদালতের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে শিবির সমর্থিত প্যানেল 24 দফা ইশতেহার ঘোষণা করেছে। মতিউর মর্তুজার তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এ সময় তাকে ছাড়াতে গেলে প্রশাসনের কর্মকর্তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। প্রক্টরের দাবি, দুই পক্ষই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। কিছুটা শিক্ষার্থীরা হাত ধরে আমাদের সবাইকে ঠেকানোর চেষ্টা করে। আমরা সবাই স্যার সহ আমরা সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করি, তখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচনকে জিম্মি করে পোষ্য কোটা পুনর্বহাল করে প্রশাসন। পোষ্য কোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নির্বাচনকে একটা বানচাল করার জন্য একটা ষড়যন্ত্র চলছে আমাদের মনে হচ্ছে। আমরা মনে করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষক শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, এর দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে। তবে উপাচার্য বলছেন, রাকসু নির্বাচনের স্বার্থেই পোষ্য কোটা চালু করে শিক্ষক কর্মকর্তাদের নির্বাচনী কাজে ফেরানো হয়েছে। সবাইকে সাথে নিয়ে যেন বিশ্ববিদ্যালয়টা সুন্দর করে চলে আর কি। তো এটা একটা হিউজ চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের মধ্যেই আমরা আছি আর কি। তো আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আর এখন আরো কিছু অ্যাডেড ডাইমেনশন যোগ হয়েছে, যে বিষয়টি এখন এই মুহূর্তে আদালতে চলে গেছে। আন্দোলনের প্রভাবে রাকসুর প্রচারণা চলছে ধীর গতিতে। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল 24 দফার ইশতেহার ঘোষণা করলেও আন্দোলনের কারণে পুরোদমে প্রচারণা শুরু করতে পারেনি তারা। এই মোটা দাগে 24টা সংস্কার আমরা করতে চাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বিরোধী আন্দোলনে উপাচার্যকে অবরুদ্ধ রাখা এবং হাতাহাতির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মকর্তারা। শনিবার রাত 9:30টায় সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম। এ সময় তিনি আরও বলেন, আজকের মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে এবং আমাদের এই দাবির বিষয়ে সুষ্ঠু বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।